This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে বিচারের নামে প্রহসন চলছে। চিন্ময় প্রভুকে জেলবন্দি রাখতে ইউনূসের দেশে কট্টরপন্থী আইনজীবীদের নয়া কৌশল, ক্রমশ কৌশল বদলাচ্ছে সেখানে। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীকে সওয়ালে বাধা, যার জেরে চট্টগ্রাম আদালতে আজ হলো না জেলবন্দি সন্ন্যাসীর জামিন শুনানি এগোনোর আরজি মামলার শুনানি। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী মাস্টারদা চট্টগ্রামে মানবাধিকার রক্ষার নির্ভীক লড়াই করলেও শেষ পর্যন্ত সেখানকার কট্টরপন্থী আইনজীবীদের নয়া কৌশলের সব চেষ্টা বৃথা। যখন তিনি গিয়ে পৌঁছন সেখানে 40 থেকে 50 জন আইনজীবী উপস্থিত ছিলেন। তাদের কি ভূমিকা ছিল তা কেউ জানে না, কিন্তু তাদের উপস্থিতিতে নয়া কৌশল অবলম্বন করা হয়। এমনকি দেখা হলেও চিন্ময় কৃষ্ণ প্রভুকে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয় না। আমরা আজকে অনেক লয়ার ওখানে মোর দেন 50 ওই জজ সাহেবের রুমে শুনানি করলাম যে আপনি এখন জজ সাহেব আরেকটা পয়েন্ট ধরে বসলেন। উনি বলেন যে আরেকটা জুনিয়র লয়ার এইবারের, তার মানে চট্টগ্রাম বেড়ার একটা লয়ার লাগবে। তো আমি তো অবাক হয়ে গেলাম, দেয়ার ইজ নো প্রভিশন অফ ল, আরেকটা লয়ার লাগার কথা না। আমি তো লয়ার সই করেছি, আমি ওকালতনামা নিয়েছি, আরেকটা লয়ার তো লাগার কথা না। জজ সাহেব এবং অন্যান্য লয়ার যারা প্রসিকিউশনের লয়ার, মোর দেন 45 লয়ার চলে আসলো আবার একইভাবে। ওনারা এসেই বলতেছে যে না, উনি পারেন না, উনি এখানে এসে পারেন না, উনি এখানে লয়ার এঙ্গেজ করতে হবে। তারপরও আমি রিকোয়েস্ট করলাম সিনিয়র লয়ারদেরকে যে আপনারা থাকেন, আমরা আপনার লয়ার ফি আমরা দেব। আমি তো আর চট্টগ্রামে বারে প্র্যাকটিস করি না, আমি প্র্যাকটিস করি সুপ্রিম কোর্ট বারে। তো আমি তো সুপ্রিম কোর্টের বারের মেম্বার, বার অ্যাসোসিয়েশন যদি হয় সেই সারা বাংলাদেশে মানে মুভ করতে পারে, এটা হলো আইন। এখন আইন যদি কেউ লঙ্ঘন করে, আমার তো করার কিছু নাই, আমার হাতে তো আমার অস্ত্র নাই। জজ সাহেব করেছে কি, সব শুনে উনি এটাকে পেন্ডিং রেখে দিলেন, উনি কোনো অর্ডার দিলেন না। তাহলে কি বিচার ব্যবস্থা কোথাও কম্প্রোমাইজ হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আমার তো এরকম একটা ধারণা। আমি আজকে তো মর্মাহত হলাম। বাংলাদেশে বিচারের নামে কিন্তু প্রহসন চলছেই। আপনারা ঘটনা পরম্পরা যদি দেখেন, প্রথমে অন্য কৌশল নেওয়া হয়েছিল শারীরিক নির্যাতনের। চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রথম আইনজীবীকে শারীরিক নির্যাতন করা হলো, একেবারে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হলো এবং তারপর বাড়িতে হামলা, যে আইনজীবী দাঁড়াতে যাচ্ছেন তার উপরেই হামলা চালানোর ঘটনা ঘটছে এবং একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে রাখা হলো যাতে কোনো আইনজীবী তার পক্ষে লড়তে না পারেন। পরবর্তী পর্যায়ে আমরা কি দেখলাম যে দ্বিতীয় আইনজীবী হিসেবে রবীন্দ্র ঘোষ এগিয়ে এলেন, যদিও তাকেও কিন্তু নিগ্রহ করতে ছাড়া হয়নি। গতকাল তিনি যখন ওকালতনামা জমা দিতে গেলেন তখন ওকালতনামা নিয়ে একটা জটিলতা সৃষ্টি করা হলো। তারপর আজ যখন তিনি সভাকক্ষে গিয়ে ঢুকলেন তখন 40 থেকে 45 জন আইনজীবী উপস্থিত ছিলেন। তারা কারা, তাদের কি ভূমিকা বোঝা গেল না এবং সেক্ষেত্রেও কিন্তু নয়া কৌশল নেওয়া হলো। এবং এখান থেকেই প্রশ্ন উঠছে, 2রা জানুয়ারি যে দিন ধার্য করা হয়েছে, যে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে, অর্থাৎ যেদিন মামলা কোর্টে উঠবে, আদৌ সেটা সম্ভব কিনা সেই প্রশ্নও থেকে যাচ্ছে। আমরা একটুখানি গোটা পরিস্থিতিটাকে বিচার করার চেষ্টা করব, গোটা পরিস্থিতিটাকে একটু পর্যালোচনার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, নয়া কৌশল মুখে বলে দেওয়া হচ্ছে, কিছুদিন আগেই নিশ্চয়ই তোমার মনে আছে মুখে বলা হলো যে যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে চান তাকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে এবং আজকে কিন্তু সেই সিকিউরিটি নিয়েই ঢুকলেন রবীন্দ্র ঘোষ, কিন্তু ভেতরে গিয়ে সিনারিওটা পুরো বদলে গেল। তাহলে 2রা জানুয়ারি যেদিকে আমরা সকলে তাকিয়ে রয়েছি, গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে, সেদিনই বা কি হবে, এখান থেকে কি বা আশা করা যেতে পারে? দেখো, সেটাই সব থেকে বড় কথা। কারণ গতকালও আমি বলেছিলাম বাংলাদেশ সরকার কোথাও একটা দ্বিমুখী নীতি নিচ্ছে। কারণ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর যে চাপ তৈরি হয়েছিল ভারতের পক্ষ থেকে, তারপরে বাংলাদেশ সরকার কোথাও সেই আশ্বাস দিয়েছিল যে আইনি যে সহায়তা, সেই সহায়তা পাবেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। এবং সেই অনুসারে রবীন্দ্র ঘোষ যখন আদালতে পৌঁছলেন, আমরা দেখলাম সরকারি নিরাপত্তা বাহিনী তাকে আদালতে পৌঁছলো, কিন্তু আদালত কক্ষের ভেতরে তিনি নিগৃহীত হলেন। গতকাল তিনি কোনোভাবে তার আবেদন জমা দিতে পারলেন না এবং সেটা নামঞ্জুর হলো। আজকে দেখা গেল যে ওকালতনামা নিয়ে জামাতপন্থী আইনজীবীরা বিরোধিতা করেছিলেন গতকাল,
সেই ওকালতনামা সংক্রান্ত যে আইনি জটিলতা কাটিয়ে তিনি খুব সকালবেলাতেই চট্টগ্রাম আদালতে তার আবেদনগুলো জমা দিলেন এবং বিচারক সেটা গ্রহণও করলেন। কিন্তু তারপরেও একটা কিন্তু রয়ে গেল, কারণ সেখানে বিচারক দাবি করলেন জামাতপন্থী আইনজীবীদের চাপে যে স্থানীয় বার অর্থাৎ চট্টগ্রাম আদালতের বার অ্যাসোসিয়েশনের কোনো সদস্যর ওকালতনামা দরকার, এবং তখনই সনাতন জাগরণ মঞ্চের পক্ষ থেকে আইনজীবী সুমিত আচার্য তিনি আদালতে যেতে গেলে সেখানে অভিযোগ হচ্ছে তাকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় এবং 5টা পর্যন্ত যেহেতু আদালতের সময়সীমা তাকে আটকে রেখে দেওয়া হয় এবং তাকে কোনোভাবে ওকালতনামা জমা দিতে দেওয়া হয় না। অর্থাৎ একদিকে দেখানো হচ্ছে বহির্বিশ্বের কাছে যে কোনোভাবে চিন্ময় ব্রহ্মচারীর যে আইনি অধিকার সেটাকে বাধা দেওয়া হচ্ছে না, বাংলাদেশ সরকার সেটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে ঘুরপথে তাকে কিন্তু সেই আইনি অধিকার প্রয়োগের জায়গাটা দেওয়া হচ্ছে না এবং সেই জায়গাতেই কিন্তু তিনি আটকে যাচ্ছেন। এবং রবীন্দ্র ঘোষ তিনি অকুতভয় হয়ে সমস্ত ধরনের হুমকি উপেক্ষা করে তিনি আজকেও সেখানে তিনি সওয়াল করতে গিয়েছিলেন, কিন্তু আজকেও এই জটিলতাগুলোকে দেখিয়ে কার্যত শুনানি হলো না এবং তার আগাম জামিনের যে শুনানির দিন এগিয়ে আনার যে আবেদন সেই আবেদন গৃহীত হলো না। এবং সেই জায়গাতেই প্রশ্ন ওঠে, তুমি একদমই ঠিক কথা বলেছো যে আগামী 2রা জানুয়ারি তার জামিনের আবেদনের শুনানির সময়ও যদি এই রকম ঘটনাই ঘটে তাহলে কার্যত বিনা বিচারে কোনো ধরনের আইনের সহায়তা না পেয়ে কারাগারে থাকতে হবে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। অবাক লাগে এভাবে নাকি একটা দেশ চলছে, একটা রাষ্ট্র চলছে। আপনাদের আরো একবার শোনাবো রবীন্দ্র ঘোষ আজ কি বললেন TV9 বাংলাকে এক্সক্লুসিভলি। আমরা আজকে অনেক লয়ার ওখানে মোর দেন 50 ওই জজ সাহেবের রুমে শুনানি করলাম যে আপনি এখন জজ সাহেব আরেকটা পয়েন্ট ধরে বসলেন, উনি বলেন যে আরেকটা জুনিয়র লয়ার এইবারের, তার মানে চট্টগ্রাম বারের একটা লয়ার লাগবে। তো আমি তো অবাক হয়ে গেলাম, দেয়ার ইজ নো প্রভিশন অফ ল, আরেকটা লয়ার লাগার কথা না, আমি তো লয়ার সই করেছি, আমি ওকালতনামা নিয়েছি, আরেকটা লয়ার তো লাগার কথা না। জজ সাহেব এবং অন্যান্য লয়ার যারা প্রসিকিউশনের লয়ার মোর দেন 45 লয়ার চলে আসলো আবার একই ভাগে। ওনারা এসেই বলতেছে যে না উনি পারেন না, উনি এখানে এসে পারেন না, উনি এখানে লয়ার এঙ্গেজ করতে হবে। তারপরও আমি রিকোয়েস্ট করলাম সিনিয়র লয়ারদেরকে যে আপনারা থাকেন, আমরা আপনার লয়ার্স ফি আমরা দেব। আমি তো আর চট্টগ্রামে বারে প্র্যাকটিস করি না, আমি প্র্যাকটিস করি সুপ্রিম কোর্ট বারে। তো আমি তো সুপ্রিম কোর্টের বারের মেম্বার, বার অ্যাসোসিয়েশন যদি হয় সেই সারা বাংলাদেশে মানে মুভ করতে পারে, এটা হলো আইন। এখন আইন যদি কেউ লঙ্ঘন করে আমার তো করার কিছু নাই, আমার হাতে তো আমার অস্ত্র নাই। জজ সাহেব করেছে কি সব শুনে উনি এটাকে পেন্ডিং রেখে দিলেন, উনি কোনো অর্ডার দিলেন না। তাহলে কি বিচার ব্যবস্থা কোথাও কম্প্রোমাইজ হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আমার তো এরকম একটা ধারণা, আমি আজকে তো মর্মাহত হলাম। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি মহামণ্ডলেশ্বর পরমানন্দজি মহারাজের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই মহারাজ। ঠিক এইরকমই একটা আশঙ্কা করা হচ্ছিল যে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে, একদিকে দেখানো হবে যে সরকার সব ধরনের সাহায্য করছে যাতে প্রভু তার আইনজীবী পান, কিন্তু তারপর গিয়ে সভাকক্ষে দেখা যাচ্ছে যে এমন ঘটনা ঘটানো হচ্ছে, বাইরে থেকে যে ঘটনা সাক্ষী কেউ আমরা থাকতে পারছি না, কিন্তু পরোক্ষে আটকে দেওয়া হচ্ছে। আপনার প্রতিক্রিয়া? একদম এইরকম পরিস্থিতি যে রাষ্ট্র তার আইনের শাসনকে পর্যন্ত মানছে না, কোর্টের ব্যবস্থাকে প্রভাবিত করছে, সেই সরকারকে এর থেকে আর কি মানে অন্য ভাষায় আর কথা বলা যাবে? কেননা বাংলাদেশের যে সংবিধান তাতে এমন কথা কোথাও লেখা আছে কি যে বার অ্যাসোসিয়েশন যারা স্বীকৃতপ্রাপ্ত আইনজীবী হলে সে কোথায় লড়তে পারবে কেস, কোথায় লড়তে পারবে না, তার তো কোথাও বাধা নেই লড়বার। অতএব কেন এই ঘটনাটা ঘটলো এর আইনি ব্যাখ্যা দিতে হবে এবং জজ সাহেব ব্যাপারটাকে পেন্ডিং করে দিলেন, আর একটা ডেট দিয়ে দেবেন। এইভাবে বিচার ব্যবস্থাকে বিলম্বিত করা হচ্ছে ইচ্ছেপূর্বক এবং সরকারের হস্তক্ষেপ বা সূক্ষ্ম আঁতাত বিচার ব্যবস্থার সঙ্গে প্রশাসনের একটা আঁতাত করে যাতে চিন্ময় কৃষ্ণ কোনোভাবেই ন্যায্য বিচার না পায় তার দিকে ব্যাপারটা এগিয়ে যাচ্ছে। এজন্য বারবার আশঙ্কা আমরা প্রকাশ করছিলাম যে চিন্ময় কৃষ্ণ আর আদৌ কোনোদিন মুক্ত পৃথিবীতে বেরিয়ে আসতে পারবে কিনা এই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ইমিডিয়েট আরো বড় হস্তক্ষেপ আমরা দাবি করছি। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজি মহারাজ, প্রদেশ অধ্যক্ষ অখিল ভারতীয়
সন্ত সমিতি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। আচ্ছা রাজা, একটা বিষয় জানতে ইচ্ছে করছে, যেহেতু রবীন্দ্র ঘোষ নিজে সুপ্রিম কোর্টের লয়ার, তো সেখানে দাঁড়িয়ে তিনি কি কোনোভাবে মামলাটাকে শীর্ষ আদালতে মুভ করাতে পারেন না? দেখো, ওদের দেশের আইনি প্রভিশন এটা নিয়ে কি আছে এক্স্যাক্টলি সেটা আমার জানা নেই। যদি সেই রকম কোনো সম্ভাবনা থাকতো তাহলে হয়তো উনি নিজেই আজকেই সেই আপিলটা করতে পারতেন, বা পরবর্তীকালে উনি করতেও পারেন, সেটা তার কাছে আমরা জানতে চাইবো। কিন্তু এখানে যেটা ব্যাপারটা হলো ফন্দি ফিকির, মানে এই যে পরবর্তী তারিখ দেওয়া হলো সেই তারিখেও তোমরাই প্রশ্ন তুলছো যথাযথভাবেই যে কোনো নতুন ফন্দি ফিকির আবার সেই কোর্টে দেখানো হয় কিনা। প্রশ্ন হচ্ছে, দেখো, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি একটা প্রাথমিক স্কুলে গিয়ে বাচ্চাদের পড়ালে তখন যিনি প্রাথমিক স্কুলে আছেন সেই শিক্ষকের না একটা কোথাও কমপ্লেক্সে তিনি ভুগবেন যে তিনি অনেক বেটার পড়াচ্ছেন, তার কারণ তিনি অনেক বেশি সুপণ্ডিত, তিনি অনেক জগৎ দেখেছেন বেশি, তার অভিজ্ঞতার ঝুলি। এখানে না ঠিক তাই হয়েছে। মানে চট্টগ্রামের ওই আদালতে মামলা লড়তে গেছেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, যিনি বহু মামলা লড়েছেন এবং তার বিপুল অভিজ্ঞতা। কট্টরপন্থী উকিলরা বুঝে গেছে যে এখানে কিন্তু লড়াই করা খুব মুশকিল। চিন্ময় প্রভুকে দেশদ্রোহী অপ্রমাণ করা, তারা বলছেন দেশদ্রোহী, এটা ঠিক উল্টো দিকে, মানে মামলাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে ওখানকার কোর্টের যিনি জজ সাহেব, সেই জজ সাহেবকে চাপে ফেলে দেওয়ার হিম্মত রাখেন এই প্রবীণ আইনজীবী, যে কারণে যেন তেন প্রকারেণ তাকে ঠেকিয়ে দেওয়ার ফন্দি ফিকির বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সিজারের কথার সঙ্গে আমি 100% সহমত। আচ্ছা রাজা, একটা কথা বলো, সেটা হচ্ছে যে কথা তুমি আমি একজন সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছি, এই কথা গোটা বিশ্ব বুঝতে পারছে না এমন তো নয়, তাহলে এত নির্লজ্জের ভূমিকা পালন করার কি প্রয়োজন রয়েছে? প্রয়োজন তার কারণ তারা জানেন যে এখানে তো ভারত থেকে গিয়ে আইনজীবী লড়তে পারবে না, এটা তো বাইরের দেশের আইনজীবী গিয়ে লড়তে পারবে না। আর একটা কথা, এই যে বলা হচ্ছে আপনি এখানে সহযোগী খুঁজে নিন, আরে যেখানে নর্মাল হাঁটাচলা করাই দায়, সেখানে এই ভদ্রলোক, এই প্রবীণ ভদ্রলোক যে ওই কোর্টের কোনো সহযোগী আইনজীবীকে পাবেন না, এটা কি সেই জজ সাহেব জানেন না? বিলক্ষণ জানেন। ওইটাই তো কৌশল, যে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডকে দেখিয়ে দিলাম তোমরা বলছো অত্যাচার হচ্ছে, দেখো ভাই আমি এই যে প্রবীণ আইনজীবী তার নিরাপত্তার ব্যবস্থা করলাম, কোর্ট রুমের ভেতরে যে প্যাচ করে দিয়েছি সেটা তো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড দেখতে পাবে না। এই দ্বৈত পন্থাটা নিয়ে এগোচ্ছে তারা। সুতরাং 2 তারিখের যে শুনানির ডেট, সেই শুনানির তারিখ নিয়েও যে আমরা খুব আশা জাগাতে পারি এমন কিন্তু নয়। অনেক ধন্যবাদ রাজা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। সংখ্যালঘুদের ওপর হামলা নিপীড়নের পাশাপাশি প্রকাশ্যে আসছে আরো বিভিন্ন ধরনের ঘটনা, এবং আপনারা জানেন যে আজ ওকালতনামা জমা দেওয়ার পরেও কিন্তু পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে গেল যে রবীন্দ্র ঘোষ তিনি যথেষ্টই বিরক্ত, এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে তাকে দেখাও করতে দেওয়া হলো না। আমরা একবার চলে যাই আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছে। সিজার, যে কথাটা বারবার করে উঠে আসছে সেটা হচ্ছে যে তাহলে আগামী 2 তারিখ, এই 2 তারিখের মধ্যে কিন্তু আরও বেশ খানিকটা সময় রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি কি আর কোনোভাবে বদলানোর কোনো সম্ভাবনা থাকছে? তার কারণ আশাটা তো ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। দেখো, বাংলাদেশের যারা সনাতনী জাগরণ মঞ্চের সদস্য বা সংখ্যালঘু মানুষ, তারা কিন্তু আরেকটা আশঙ্কা প্রকাশ করছেন। গত 5ই আগস্টের পর, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে আওয়ামী লীগের প্রচুর নেতা এবং সক্রিয় সদস্য তারা গ্রেপ্তার হয়েছেন, এবং তাদের মধ্যে অন্তত 10 জন বিভিন্ন কারাগারে তারা মারা গেছেন। এই মারা যাওয়ার কারণ হিসেবে সরকার কি বলছে? সরকার বলছে তারা বিভিন্ন রোগ ভোগে ভুগছিলেন, তারা রুগ্ন ছিলেন, তাদের বিভিন্ন অসুখ ছিল, সেই এলমেন্ট থেকে তাদের মৃত্যু হয়েছে। আর এই তথ্যটাই কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। তোমাকে এখানে একটু ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী রয়েছেন অনির্বাণ গুহ ঠাকুরতা, আপনাকে স্বাগত জানাই। একটু স্পষ্টভাবে বিষয়টা আমি বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে শীর্ষ আদালতের একজন আইনজীবী তিনি আসছেন চট্টগ্রাম আদালতে কোনো একটা মামলা লড়তে, মানে আইন কি এক একটা দেশের জন্য এক এক রকম, এবং সেক্ষেত্রে শীর্ষ আদালতের একজন আইনজীবী যদি লোয়ার কোর্টে আসেন কোনো মামলা লড়ার জন্য, তাকে কি বাধা দেওয়ার কোনো জায়গা থাকে? আপনি আইনজীবী হিসেবে কি বলবেন? এটা অত্যন্ত অযৌক্তিক একটা কারণ, যে কারণ দেখানো হয়েছে আমি জানি না কার মাথা থেকে বেরিয়েছে, এই বাংলাদেশের কোন মস্তিষ্ক থেকে বেরিয়ে এত মানে চিন্তা ভাবনা। কারণ কোনো আইনজীবীর কোনো মামলাতে কোনো জায়গাতে নিজে গিয়ে লড়তে কোনো বাধা সৃষ্টি করা সম্ভব নয়। কোনোভাবেই এরকম কোনো আইন নেই। একমাত্র সুপ্রিম কোর্টে সেখানে
একজন AOR অর্থাৎ অ্যাডভোকেট অন রেকর্ড নিতে হয়, যিনি সুপ্রিম কোর্টের নথিভুক্ত করেন। AOR কি পরীক্ষা দিয়ে হয় এবং সেই পরীক্ষা সুপ্রিম কোর্টে কন্ডাক্ট করেন এবং তারপরে সেই AOR নিতে হয়। কিন্তু AOR অর্থাৎ অ্যাডভোকেট অন রেকর্ড, এছাড়া কোথাও এরকম কোনো নিয়ম নেই এবং নিয়ম থাকার কথা নয়। আমি আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশেও এরকম কোনো আইন নেই। অনির্বাণ বাবু, আরেকটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে কোনো ধরনের ঘটনা ঘটুক না কেন, সেক্ষেত্রে যদি অনেক সময় দেখা যায়, আপনারা আরো ভালো বলতে পারবেন, যদি দেখা যায় যে নিজে থেকে কোনো লয়ার এগিয়ে এলেন না, কোনো আইনজীবী এগিয়ে এলেন না, তো সেক্ষেত্রে রাষ্ট্রের তরফ থেকে আইনজীবী দেওয়া হয় যাতে মামলা লড়ার একটা সুযোগ পাওয়া যায়। একজন ধর্ম প্রচার করে বেড়ান একজন মানুষ, একজন মহারাজ, তাকে জেলবন্দি করে রাখা হচ্ছে, তাকে আইনজীবী দেওয়া হচ্ছে না। একটা সুস্থ সমাজে এই ঘটনা কখনো ঘটতে পারে? মানে আমার তো অবাক লাগছে যে ওই যে জাজ, যে লার্নেড বিচারক, যার কাছে বিচার হচ্ছে, তিনি কেন সহ্য করছেন সবকিছু? কারণ তিনি তো ভারতবর্ষের আইনে আছে যে যদি কোনো আইন। আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে কথা বলছিলাম এবং তিনিও তীব্র ভাষায় নিন্দা জানালেন এই গোটা পরিস্থিতির।